আসসালামু আলাইকুম। আজকে তোমাদের শুরু হবে বল ও গতি চ্যাপ্টার। বল ও গতি আজকে তোমাদের প্রথম পার্ট পড়াবো না, আজ পড়াবো তোমাদের দ্বিতীয় পার্টটা, অর্থাৎ গতির পার্ট। ঠিক আছে? তো এই যে তুমি এখন বসে বসে ক্লাসটা করছো, তুমি বসে বসে যখন ক্লাসটা অ্যাটেন্ড করছো, অর্থাৎ তুমি যে ভিডিওটা দেখছো ইউটিউবে হোক বা তুমি বইয়ে বসে বসে যদি পড়াশোনা করো, তাহলে তুমি কি হচ্ছে একটা জায়গায় স্থির রয়েছো, তাই না? নাকি তুমি চলে ফেলে বেড়াচ্ছ? তা নয়, যখন তুমি ক্লাসটা করছো বসে বসে তখন তুমি স্থির রয়েছো। এই অবস্থাটাকে বলা হয় স্থিতিশীল অবস্থা। কি বলা হয়? স্থিতিশীল অবস্থা বা স্থির অবস্থা। অর্থাৎ যখন তুমি সময়ের সাপেক্ষে নিজের জায়গা পরিবর্তন করছো না। মনে করো এটা হচ্ছে তোমার পড়ার ঘর, সেখানে তুমি একটা খাটে বসে বসে পড়ছো। যেহেতু তুমি এখানে স্থির রয়েছো, এটাকে বলা হয় স্থির অবস্থা বা স্থিতাবস্থা। এবার তুমি পড়তে পড়তে মনে হলো যে আমার খিদে পেয়ে গেছে, তো আমাকে এখন খেতে হবে। তার জন্য তুমি তোমার পড়ার ঘর থেকে ছেড়ে খাবার আনতে অন্য ঘরে যাচ্ছ। ঠিক আছে? খাবার আনতে তুমি কোথায় যাচ্ছ? একটা অন্য ঘরে যাচ্ছ। এই যে দেখো, তুমি যখন মনে করো 7টা বাজে তখন তুমি এই ঘরে ছিলে, 7 AM তুমি এই ঘরে ছিলে। এবার 7টা 2 তুমি এই ঘরটায় চলে এলে। তাহলে সময় কত মিনিট হলো? 2 মিনিটে তুমি একটা ঘর থেকে অন্য ঘরে গেলে। তাহলে এই যে সময়ের সাপেক্ষে তোমার অবস্থানটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? সময়ের সাপেক্ষে তোমার অবস্থান পরিবর্তন হচ্ছে। তুমি ছিলে এটাই, তুমি চলে যাচ্ছ এটাই। সময়ের সাপেক্ষে অবস্থানের এই পরিবর্তনকে বলা হয় গতিশীল অবস্থা। ঠিক আছে? অর্থাৎ যখন কোনো বস্তু সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে, তখন সেই অবস্থাটাকে বলা হয় গতিশীল অবস্থা বা সংক্ষেপে গতি। ঠিক আছে? আর ওই বস্তুটা, যে বস্তুটা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেই বস্তুটাকে বলা হয় গতিশীল বস্তু। অর্থাৎ তুমি এখন এই ঘর থেকে এই ঘরটায় যাচ্ছ, মানে এখন সেই গতিশীল বস্তুটাকে তুমি, আর তোমার অবস্থাটা কি? গতির অবস্থা। ক্লিয়ার? তাহলে গতিশীল অবস্থা বা গতি বোঝা গেল। সময়ের সাপেক্ষে যখন বস্তু স্থান পরিবর্তন করে, তখন বস্তুর এই অবস্থাকে বলা হয় গতিশীল অবস্থা বা সংক্ষেপে গতি। আর এই বস্তুটাকে কি বলা হয়? গতিশীল বস্তু। যেমন যখন ট্রেনে বসে থাকো, যখন ট্রেনটা চলতে থাকে, তখন সেই ট্রেনটা গতিশীল হয়েছে। আচ্ছা, বস্তুর গতি বিভিন্ন রকম হতে পারে। বস্তুর গতি বিভিন্ন রকম হতে পারে। একটা সরাসরি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ঠিক আছে? একটা নির্দিষ্ট পথ ধরে যাওয়া, যেটা বলে সরল পথে যাওয়া, সেইটা বলা হয় সরল গতি। ঠিক আছে? বা চলন গতি। আমরা কি বলছি? চলন গতি। আর পড়ব বক্রগতি বা ঘূর্ণন গতি। আর একটা হচ্ছে মিশ্র গতি। আমরা মিলিয়ে 3টে গতি, এই 3টে ধরনকে পড়ব। আর একটা হচ্ছে মিশ্র গতি।
তাহলে গতি হচ্ছে একটা চলন গতি, একটা ঘূর্ণন গতি, আর একটা হচ্ছে মিশ্র গতি। কোনটা চলন গতি, কোনটা ঘূর্ণন গতি? যখন বস্তুটার বিভিন্ন কণাগুলো নির্দিষ্ট সময়ের অন্তরে একটা নির্দিষ্ট দিকে যায়, ঠিক আছে? যেমন মনে করো এই একটা গতি দেখালাম, ঠিক আছে? এই একটা গতি বলতে বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করেছে, সেই দিকে যাচ্ছে, দিয়ে দিকে যাচ্ছে, দিয়ে দিকে যাচ্ছে। একটা বস্তু এইখান থেকে যাত্রা শুরু করেছে, সে এইখান থেকে এখানে গেছে, ঠিক আছে? আর একটা বস্তু এইখান থেকে যাত্রা শুরু করেছে, সে এইভাবে যাচ্ছে, হয়েছে? আর একটা বস্তু, এটা 1 নম্বর বললাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা যেটা বলছি এটা 4 নম্বর। 4 নম্বরটা দেখতে পাচ্ছ না? 4 নম্বরটা, 4 নম্বর তাহলে এখন থাক, 3টে দেখতে পাচ্ছ, 3টে বেশ। তাহলে এই যে বস্তুটা, এই যে বস্তুটা এরকম ভাবে যাচ্ছে, বস্তু সেই গতিটা বলা হয় বক্রগতি। এই যে বাঁকা পথে যাচ্ছে, এইটা বলা হচ্ছে বক্রগতি, ঠিক আছে? বক্রগতিটা আমি দেখাইনি, বক্রগতি। যখন বস্তুটা একটা সোজা পথে চলে তখন তাকে বলা হয় চলন গতি, ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট সময়ে তার অভিমুখটা নির্দিষ্ট দিকে হয়, এটা হচ্ছে চলন গতি, ঠিক আছে? আর যখন বস্তুটা কোনো একটা অক্ষ সাপেক্ষে একটা নির্দিষ্ট দিকে, কোনো একটা অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকে, যেমন যদি বলি, যদি আমি এই পেনটার মাথায় একটা সুতো দিয়ে কিছু পাথর টাথর বেঁধে দিলাম, ঠিক আছে? দিয়ে যদি এরকম ঘোরাই, তাহলে বস্তুটা এরকমভাবে ঘুরবে, তার গতিটা এরকম হবে, হবে কি হবে না? যদি পাথর বেঁধে ঘোরাই তাহলে পাথরটা এরকমভাবে ঘুরতে থাকবে, এইটাকে বলা হয় ঘূর্ণন গতি। তাহলে এখানে দেখো, এখানে দেখো, এইটা হচ্ছে, এইটাকে কেন্দ্র করে পাথরটা এরকমভাবে ঘুরছে, ঠিক আছে? এইটাকে কেন্দ্র করে পাথরটা ঘুরছে তার চারিদিকে। এইটাকে বলা হয়, যাকে কেন্দ্র করে ঘুরছে তাকে বলা হয় অক্ষ, ঠিক আছে? যাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতে থাকে তাকে বলা হয় অক্ষ। তাহলে যখন ওই পাথরটা, দড়িতে বাঁধা পাথরটা বা সুতোয় বাঁধা পাথরটা এই মার্কারটাকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে ওই বস্তুটা অর্থাৎ পাথরের গতিটাকে কি বলবো? পাথরের গতিটাকে বলবো ঘূর্ণন গতি। আর কার সাপেক্ষে ঘুরছে? এই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? অর্থাৎ ঘূর্ণন গতিতে বস্তু একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে? তাহলে চলন গতি কি বললাম? চলন গতিতে কোনো ঘোরাঘুরির ব্যাপার না, চলন গতি হচ্ছে একটা নির্দিষ্ট দিকে যাবে এবং তার সময়টা, মানে সময়ের সাপেক্ষে সে নির্দিষ্ট দিকে যেতে থাকবে, ঠিক আছে? আর দেখো সাইকেলের চাকার গতিটা কেমন বলতো? সাইকেলের চাকার গতিটা, সাইকেলের চাকা এরকম ভাবে ঘোরে, আবার সামনের দিকেও খানিকটা এগিয়ে যায়, আবার ঘোরে, আবার সামনের দিকে এগিয়ে যায়, আবার ঘোরে, আবার সামনের দিকে এগিয়ে যায়, ঠিক আছে? তাহলে বস্তুটা ঘুরছেও, মানে তার ঘূর্ণন গতি আছে, আবার সে চলছেও, সামনের দিকে এগিয়েও যাচ্ছে। বস্তুটা ঘুরছে, আবার কি হচ্ছে, সামনের দিকে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়েও যাচ্ছে। তাহলে যেহেতু ঘুরছে তার জন্য ঘূর্ণন গতি আছে, আবার ঘুরতে ঘুরতে কোথায় আছে, সামনের দিকে এগোতে থাকছে। তাহলে একটা সরলরৈখিক পথে এগোই, ঠিক আছে? সাইকেলে যখন এগোই তখন এইরকম একটা পথে এগোচ্ছে, সাইকেলের চাকাটা ঘুরছে, ঠিক আছে? তার জন্য সাইকেল চাকার ঘূর্ণন গতি আছে।
আবার ঘুরতে ঘুরতে চাকাটা সামনের দিকে এরকম এগিয়ে যাচ্ছে, একটা পথ বরাবর, এই যে রাস্তার উপর দিয়ে, তাহলে একটা তার সরলরৈখিক পথও রয়েছে, এটাকে বলা হয় চলন গতি। ঠিক আছে, তাহলে সাইকেলের চাকা দেখো ঘূর্ণন গতিও রয়েছে, আবার চলন গতিও রয়েছে, তাহলে সাইকেলের চাকার দুই ধরনের গতি রয়েছে, এটা বলা হয় মিশ্র গতি। ঠিক আছে, তাহলে যে গতিতে চলন গতি এবং ঘূর্ণন গতি একসঙ্গে দেখা যায় তাকে বলা হয় মিশ্র গতি। ঠিক আছে, যে ধরনের গতিতে চলন গতি এবং ঘূর্ণন গতি একসঙ্গে দেখা যায় তাকে বলা হয় মিশ্র গতি। বা তুমি এভাবেও সংজ্ঞা বলতে পারো যে যে গতিতে একাধিক ধরনের গতি দেখা যায় তাকে বলা হয় মিশ্র গতি। ঠিক আছে, তাহলে বলো তো লাট্টুর ঘোড়া কোন ধরনের গতি হবে? লাট্টুর গতি, স্যার আমি বলে দিলাম, ঘোড়া তার মানে ঘূর্ণন গতি। ঠিক আছে, আচ্ছা আবার দেখো, এই ঘূর্ণন গতি আবার দুই রকমের হয়। ঠিক আছে, ঘূর্ণন গতি, আচ্ছা চলন গতিও দুই রকমের হয়। হ্যাঁ, একবার সরল গতি, যেটা তোমাদের এরকম ভাবে দেখালাম, একটা বস্তু এখান থেকে এখানে যাচ্ছে, আবার বস্তুটা এখান থেকে শুরু করে সে এইভাবেও যেতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো গতি হচ্ছে, দেখো কোথাও ঘুরছে না বস্তুটা, তাই না, সে একটা সময় সাপেক্ষে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এও এখান থেকে এখানে যাচ্ছে, এও এখান থেকে এখানে যাচ্ছে, তাই না, উভয় ক্ষেত্রে বস্তু একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে। এটাকে বলা হয়, দুটোই হচ্ছে চলন গতি, এটা বলা হয় সরলরৈখিক গতি। এই যে একটা সরল রেখায় চলছে, এটা বলে সরলরৈখিক গতি। অর্থাৎ যখন বস্তু সরলরৈখিক পথে চলে তখন বস্তুর গতিকে বলা হয় সরলরৈখিক গতি। আর যদি বস্তুটা একটু বাঁকা পথে যায়, এরকম বেঁকে চলে যায়, ঠিক আছে, প্রথমে এখানে ছিল, তারপর এখানে গেল, তারপর আবার এখানে আসছে, আবার এখানে আসছে, এখানে আসছে, ঠিক আছে, তাহলে এই ধরনের গতিকে বলা হয়, এই যে বক্রপথে গতি, এটা বলা হয় বক্র গতি। ঠিক আছে, তাহলে সরল গতি এবং সরলরৈখিক গতি এবং বক্র গতি উভয় কিন্তু কিসের উদাহরণ? চলন গতির উদাহরণ। ঠিক আছে, সরলরৈখিক গতি এবং বক্র গতি উভয়ই কিন্তু কিসের উদাহরণ? চলন গতির উদাহরণ। তেমন ভাবে ঘূর্ণন গতিও দুই রকমের হয়। একটা ক্ষেত্রে বস্তুটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। ঠিক আছে, বস্তুটা কি হয়? নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, অর্থাৎ যদি তুমি সূর্যের সাপেক্ষে পৃথিবীর গতি দেখো, এখানে সূর্য রয়েছে, আর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এরকম কক্ষপথে ঘুরছে, তাই তো, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আমরা বলি না যে আহ্নিক গতি, বার্ষিক গতি, তাই তো, বলি তো। তাহলে এই যে পরিক্রম করছে কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে, তাহলে এই যে একটা বৃত্তাকার পথে ঘুরছে, এটাকে বলা হয় আবর্ত গতি। অর্থাৎ যখন বস্তু একটা বৃত্তাকার পথে ঘোরে এবং কোন একটা বস্তুকে কেন্দ্র করে বা কোন একটা অক্ষকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন তাকে বলা হয় ঘূর্ণন গতি। ঠিক আছে,
অর্থাৎ এখানে দেখো অন্য একটা বস্তুকে সে অক্ষ করেছে, ঠিক আছে। অন্য একটা, যদি এইখানে বলি, এইটার ক্ষেত্রে বলি, যেটা মার্কারের ক্ষেত্রে বসলাম, তাহলে একে এই এই অক্ষটাকে কেন্দ্র করে এই পাথরটা এরকমভাবে ঘুরছিল, তাই তো। এটাকে অক্ষ করে পাথরটা এভাবে ঘুরছিল, তাহলে ওটা একটা গতি। ওখানে অক্ষটা কিন্তু এটা ছিল, এটাকে কেন্দ্র করে সে এইভাবে ঘুরছে, এটা হচ্ছে আবর্ত গতি, বুঝে গেছে। আর যদি বস্তুটা এরকমভাবেই ঘুরতো, এরকমভাবে ঘুরতে থাকছে, তাহলে এই বস্তুটাও কিন্তু ঘুরছে। এইখানে অক্ষ কোনটা? এইখানে অক্ষ হচ্ছে এই মাঝ বরাবর যদি একটা রেখা কল্পনা করা যায়, এইটার এই যে মাঝ বরাবর যদি একটা রেখা কল্পনা করা যায়, তাহলে সেই রেখাকেই কেন্দ্র করে এই মায়াকারটা ঘুরছে এইভাবে। এই গতিটা বলা হয় ঘূর্ণন গতি। তাহলে এইটাকে বৃত্তীয় গতি বলো। হ্যাঁ, এটাকে ঘূর্ণন গতি বলো না সরাসরি, এটাকে বৃত্তীয় গতি বলো। সরল গতি, বৃত্তীয় গতি আর মিশ্র গতি। বৃত্তীয় গতি দুটো ধরে, হ্যাঁ, তাহলে ঘূর্ণন গতি আর আবর্ত গতি। অর্থাৎ বস্তু যখন কোনো একটা অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকে, কোনো একটা অক্ষ সাপেক্ষে ঘুরতে থাকে, তখন সেই গতিটাকে বলছি বৃত্তীয় গতি। সেটা হতে পারে যে বস্তুটা নিজেকেই অক্ষ করে, অর্থাৎ এই যে এর নিজের সাপেক্ষে ঘুরছে, ঠিক আছে। এইটা তাহলে এটাও ঘুরছে, তাহলে এটাও বৃত্তীয় গতি একটা। এটাকে বলা হয় ঘূর্ণন গতি, কারণ এখানে ঘূর্ণাক্ষ হচ্ছে সে নিজের অক্ষকেই কেন্দ্র করে ঘুরছে। আর আর একটা কি বললাম, যে এইটাকে কেন্দ্র করে অন্য একটা বস্তু ঘুরছে, ঠিক আছে। তাহলে এইটাকে বলে আবর্ত গতি, আবর্তন করা। এই যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আবর্ত গতি। যেমন যদি লাট্টু ঘোরে, তাহলে লাট্টুকে কাকে অক্ষ করে ঘুরছে? লাট্টু যখন ঘুরছে তখন সে তাকেই অক্ষ করে তার মাঝ বরাবর যদি একটা রেখা কল্পনা করা হয়, তাহলে সেই রেখাকে কেন্দ্র করে ঘুরছে। এটা হচ্ছে ঘূর্ণন গতি। আর এইটা হচ্ছে যেখানে অন্য একটা বস্তুকে অক্ষ করে তার সাপেক্ষে ঘুরতে থাকে, তখন তাকে বলবো কি গতি? আবর্ত গতি। ওকে। তাহলে যদি চলন গতি আর ঘূর্ণন গতির মধ্যে আমি তুলনা করি, তাহলে কি বলবো? চলন গতি হচ্ছে একটা সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি হচ্ছে বৃত্তাকার গতি, তাই তো। ঘূর্ণন গতি বৃত্তাকার গতি। সরল গতি, সরল চলন গতিতে দিক অপরিবর্তিত থাকে, আর ঘূর্ণন গতিতে ঘূর্ণন অক্ষটা অপরিবর্তিত থাকে, ঠিক আছে। যাকে কেন্দ্র করে সে ঘুরছে সেই অক্ষটা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গতি শেষ হলো। আমরা পরের দিন থেকে সরণ, পথ, দূরত্ব এগুলো জানবো, ঠিক আছে। এখানে আমি একটু হালকা করে আলোচনা করে দিই, তারপর পরের ভিডিওতে আমি আবার এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, সাইকেলের চাকার গতি তাহলে কি ধরনের গতির উদাহরণ বললাম? মিশ্র গতি। কোশ্চেন হয় সাইকেলের চাকার গতি মিশ্র গতির উদাহরণ ব্যাখ্যা করো, তাহলে তোমাকে তখন ব্যাখ্যা করে বলতে হবে যে এখানে যেহেতু সরল গতি এবং বৃত্তীয় গতি উভয় রয়েছে, তাই সাইকেলের চাকার গতি হচ্ছে মিশ্র গতির উদাহরণ। আগে মিশ্র গতির সংজ্ঞা বলতে হবে, তারপর বলতে হবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, সকালবেলা তুমি ছিলে ঘরের মধ্যে 7টার সময় বসে বসে পড়ছিলে এখানে, 7টার সময় বসে বসে পড়ছিলে। তোমার এবার খিদে পেয়েছে, তুমি এই ঘর থেকে এই ঘরে যাচ্ছ এবং এই ঘরে গিয়ে তুমি খাবার নিয়ে আসবে, হয়েছে। তুমি কি করলে? তোমার ঘরে তুমি এইভাবে সরাসরি যেতে পারতে এখান থেকে এখানে। আবার তুমি যদি ভাবো যে আমি এইখান দিয়ে যাব,
অর্থাৎ এই পথটা দিয়ে যাবো, তাও তুমি যেতে পারতে। যদি তুমি ভাবতে না আমি ওইটা দিয়ে যাবো না, আমার বাড়ির পিছন দিয়ে আমি ঘুরে যাব, তাহলে তুমি যেতে পারতে। ঠিক আছে, তাহলে তোমার যাওয়ার পথ বা রাস্তা অনেক ছিল, তুমি যে রাস্তাটাকে ইচ্ছা পছন্দ করতে পারতে। ঠিক আছে, তুমি যাচ্ছ কোথায় কোথায়, যাচ্ছ এখান থেকে এইখানে, ঠিক আছে, যাচ্ছ এখান থেকে এইখানে। তাহলে তার জন্য তুমি 3টে রাস্তা চুজ করতে পারছো, এটা দিয়ে যেতে পারতে, এটা দিয়ে যেতে পারছো, বা এটা দিয়ে যেতে পারছো। এইগুলো সব হচ্ছে এক একটা পথ, এবং তোমার এইখান থেকে এই পর্যন্ত এই যে দূরত্বটা, ঠিক আছে, তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তুমি যদি এইখান থেকে তোমার শুরু হয় এবং এইখানে শেষ হয়, তাহলে এবং যদি তুমি এই রাস্তাটা ফলো করো, তাহলে এইটুখানি হচ্ছে এ থেকে বি পর্যন্ত হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, যদি তুমি এইটা ফলো না করে তুমি 1 নম্বর রাস্তাটা ফলো করো, তাহলে এইটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, যদি তুমি এই 2 নম্বর বাদ দিয়ে 3 নম্বর রাস্তাটা ফলো করো, এখান থেকে এই পথে যাও, তাও সেটা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, অর্থাৎ বস্তু যে পথে যায় এবং যতটা দূরত্ব সে অতিক্রম করে তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। মনে করো তুমি এই দূরত্বটা হচ্ছে তোমার 3 মিটার, তাহলে তুমি যখন এই পথে যাচ্ছ, একদম সোজা পথে যাচ্ছ, তখন তোমাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? 3 মিটার। তুমি যদি এই পথটা দিয়ে যাও, তাহলে তোমাকে মনে করো 4 মিটার যেতে হচ্ছে। আবার যদি তুমি এই পথটা দিয়ে যাও, তাহলে তোমার কতটা যেতে হচ্ছে? 5 মিটার। তাহলে তোমার পক্ষে যাওয়া সবচেয়ে সহজ কোনটা? 3 মিটার। ঠিক আছে, এটাও সরল গতি, এটাও সরল গতি, এটাও সরল গতি। তাহলে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে? কোনো বস্তু যে পথ দিয়ে যায় এবং যতটা পথ সে অতিক্রম করে তাকে বলা হয় অতিক্রান্ত পথ। ঠিক আছে, বা দূরত্ব। এবার যদি সে একটা নির্দিষ্ট দিকে যায়, ভালো করে শুনবে, যদি সে একটা নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন তাকে বলা হয় সরণ। কি বলা হয়? সরণ। যদি বস্তু একটি নির্দিষ্ট দিকে যায়, তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে বলা হয়, বা মধ্যবর্তী অতিক্রান্ত পথকে বলা হয় সরণ। আবারও বলি, কি পার্থক্য দুটোর মধ্যে? বস্তুটা যদি একটা নির্দিষ্ট দিকে কিছুটা দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় সরণ। তাহলে বলো তো, সরণ এখানে কোনটা? 3 মিটারটা, না 4 মিটারটা, না 5 মিটারটা? দেখো, যদি ভালো করে খেয়াল করো বস্তুটা, অর্থাৎ তুমি যখন এখান থেকে যাত্রা শুরু করেছিলে, প্রথমে যদি 1 নম্বর পথ বলি, তাহলে তুমি যখন শুরু করেছিলে তখন এই দিকে যাচ্ছিলে, অর্থাৎ এই দিকটা যাচ্ছিলে, শুরুতে এই দিকটা যাচ্ছিলে। তারপর তুমি যখন এইখানে এলে, তুমি আবার কোন দিকে যাচ্ছ? এই দিকে যাচ্ছ। তুমি যখন এইখানে এলে, তখন তুমি দেখো এই দিকে যাচ্ছ। এখান থেকে যখন যাচ্ছ, যখন তুমি শুরু করছো তখন এই দিকটাই উপরের দিকে যাচ্ছিলে, যখন এইখানে এলে তখন আবার এই দিকে যাচ্ছ, যখন এইখানে চলে এলে তখন তোমার মুখটা আবার অন্যদিকে ঘুরে গেল। তাহলে এখানে দেখো, তুমি একটা নির্দিষ্ট দিকে মুখ করে যাচ্ছ না, তোমার মুখটা বারবার পরিবর্তন হচ্ছে। কিন্তু এইখানে যদি এই রাস্তাটা যদি তুমি দেখো, তুমি এইখানে যখন শুরু করেছিলে তখন তোমার মুখটা এইদিকে ছিল, যখন আরেকটু গেলে তখনও তোমার মুখ এইদিকে আছে, যখন আরেকটু হচ্ছে তখনও তোমার মুখ এইদিকে আছে। আবার যদি এইটা দেখো, প্রথমে তোমার মুখটা এইদিকে ছিল নিচের দিকে, তারপর যখন এইখানে এলে তোমার মুখটা আবার ঘুরে পূর্ব দিকে হয়ে গেল, আবার যখন এইখানে এলে তখন তোমার মুখটা ঘুরে আবার উত্তর দিকে হয়ে গেল। তাহলে দেখো, তোমার মুখটা বারবার এখানে ঘুরছে।
একটা নির্দিষ্ট দিকে স্থির থাকছে না। কিন্তু এই পথটা যদি খেয়াল করো, দেখো প্রত্যেকটা মুহূর্তে তোমার মুখটা পূর্ব দিকে ছিল, জানো তো? এটা ইস্ট আর এটা নর্থ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, হয়েছে? তাহলে যখন বস্তু একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তখন যতটা দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটাকে বলা হয় সরণ। আর যদি বস্তুটা বারবার তার অভিমুখ পরিবর্তন হয় এবং সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে, কোনো একটা নির্দিষ্ট দিকে নয়, বস্তু কিছুটা দূরত্ব অতিক্রম করছে ঠিক কথা, কিন্তু তার জন্য কোনো নির্দিষ্ট দিক নেই, তখন ওই বস্তুটাকে বলা, ওই অতিক্রান্ত পথকে বলা হয় দূরত্ব। ঠিক আছে? তাহলে সরণ আর দূরত্বর মাঝে পার্থক্য বোঝা গেছে। এখানেও কিছুটা পথ অতিক্রম করছে, এখানেও কিছুটা পথ অতিক্রম করছে। সরণে অতিক্রান্ত পথটা একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ অভিমুখ পরিবর্তন হয় না, কিন্তু দূরত্বের ক্ষেত্রে যে পথটা অতিক্রম করে সেখানে অভিমুখ পরিবর্তন হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে নয়। যদি গতি বা অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট দিকে না হয় তাহলে দেখো, অতিক্রান্ত পথ যদি নির্দিষ্ট দিকে না হয় তাহলে সেটা দূরত্ব, আর যদি একটা নির্দিষ্ট দিকে কিছুটা পথ অতিক্রম করে তাহলে সেটা হচ্ছে সরণ। বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় সরণ। ঠিক আছে? বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় সরণ। সরণের একক হচ্ছে, সরণের একক সিজিএস পদ্ধতিতে, সরণের একক হচ্ছে মিটার, একে এম দিয়ে লেখা হয়। আর এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে সেন্টিমিটার বা সেমি, এটা হচ্ছে এভাবে লেখা হয় সেন্টিমিটারটা। সরণ এবং দূরত্ব উভয়েরই সিজিএস একক, উল্টো লিখলাম, এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমি তোমাকে বলি, যদি একটা বস্তু বৃত্তাকার পথে অতিক্রম করে, বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত, তার সরণ কত। মনে করো বস্তুটা এখান থেকে শুরু করেছে এবং এইখানেই এসে সে শেষ করছে। তার আগে বলি, বস্তুটা এইখানে শুরু করেছে, দিয়ে সে এরকম করে এসে এইখানে থেমে গেল। এখন হচ্ছে সরণ কতটা আর দূরত্ব কতটা। ঠিক আছে? সরণ কতটা কি বলছি, সরণের সংজ্ঞায় বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে বলবো সরণ। ঠিক আছে? তাহলে প্রাথমিক অবস্থান কোথায়, এটা, আর অন্তিম অবস্থান এটা, এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব এটা। প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বলা হয় সরণ। তাহলে তার বস্তুটা সরণ কোনটা, এইটুকানি। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কতটা, বস্তু যে পথ দিয়ে গেছে সেইটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কতটা, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মাঝে সরলরৈখিক দূরত্বটা বলা হয় সরণ। হয়েছে? তাহলে এইখানে যদি বস্তুটা বলি, বস্তুটা সরণ কত, দেখো যেখান থেকে শুরু করেছে সে সেইখানেই আবার চলে এসছে। প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান তো একই, তার মানে সে কিছুই দূরত্ব অতিক্রম করেনি। তাহলে এর সরণ কত, 0। কিন্তু অতিক্রান্ত দূরত্ব বা পথ দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? অর্থাৎ বস্তু সরণ 0 হতে পারে কিন্তু অতিক্রান্ত পথ বা দূরত্ব কখনোই 0 হয় না। ওকে? আর বৃত্তাকার পথে যদি বস্তু ঘুরতে থাকে, বৃত্তাকার পথে বস্তু ঘুরলে তার সরণ কত, 0। বস্তু প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যখনই একই হয়ে যাবে, সেম হয়ে যাবে, তখন বস্তুর সরণ কত হয়ে যাবে, 0। তাহলে তোমরা এখান থেকে তৈরি করবে সরণ আর দূরত্বের পার্থক্যগুলো তৈরি করবে। ঠিক আছে? আর সময় নেই, সময় শেষ এটার জন্য। ওকে, তাহলে শেষ করলাম আজকে এখানেই। আসসালামু আলাইকুম।